আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন ইউরোপের সব নিরাপত্তা সমীকরণ উলটপালট করে দিয়েছে। আমেরিকার পিছু হটা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা ধসে পড়ায় ইউরোপীয়দের মধ্যে উদ্বেগ বেড়েই চলেছে। এই বাস্তবতায় ইউরোপের নেতারা এখন বিকল্প খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছেন। ব্রিটেন আর ফ্রান্সের যে পারমাণবিক অস্ত্র রয়েছে পুরো ইউরোপের নিরাপত্তায় সেগুলো ভাগাভাগির প্রস্তাব দিয়েছেন কেউ কেউ, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই পথে হাঁটলে কোনো সুরক্ষা তো আসবেই না, বরং মহা বিপর্যয়ের দিকে ধাবিত হবে মানব সভ্যতা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। জার্মানির খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের প্রধান ফ্রাইডরিচ মার্চ পরবর্তী চ্যান্সেলর হবেন বলে অনেকেরই ধারণা। তিনি গত মাসে বলেছেন ইউরোপের দুই পারমাণবিক শক্তিধর দেশ ব্রিটেন আর ফ্রান্সের সাথে জার্মানির আলোচনা করা দরকার। জানা দরকার তারা জার্মানির সাথে পারমাণবিক শক্তি ভাগাভাগি করতে পারবে কিনা, অথবা এই দুই দেশ অন্তত পারমাণবিক নিরাপত্তা দিতে পারবে কিনা। তাদের এই বিষয়টি জার্মানির জন্য প্রযোজ্য হবে কিনা সেটাও জানা দরকার। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্চের মন্তব্যের জবাবে বলেছেন ইউরোপের মিত্রদের সুরক্ষার জন্য পারমাণবিক প্রতিরোধের বিষয়টি নিয়ে কৌশলগত আলোচনা শুরুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মস্কোর কথিত হুমকি থেকে সুরক্ষার জন্য ইউরোপীয় দেশগুলোর সাথে ফ্রান্স আর ব্রিটেনের পারমাণবিক অস্ত্র ভাগাভাগির প্রস্তাব অবশ্য নতুন কিছু নয়। বহু দশক ধরেই বিভিন্নভাবে এই বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন আজকের যে প্রস্তাব উঠেছে সেটা শুধু ভূরাজনৈতিক হিসেবে ভুলই হবে না, বরং এটা হবে কৌশলগত প্রচেষ্টার মৃত্যু। এই প্রস্তাবকারীরা পারমাণবিক শক্তির ভারসাম্যের বিষয়টি যেমন বুঝতে পারছেন না, তেমনি ইউরোপের নিরাপত্তা কাঠামোকেও তারা আরও খণ্ড বিখণ্ড করে দিচ্ছেন। এই কৌশলে প্রতিরোধ শক্তি তো বাড়বেই না, বরং যে অস্থিতিশীলতা তারা ঠেকাতে চাচ্ছেন সেটা আরও ত্বরান্বিত হবে। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের অধীনে মার্কিন রাশিয়া সম্পর্কের অনিশ্চয়তার দিকটি আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ইউরোপকে অবশ্যই পারমাণবিক সমাধানের ভাবনা থেকে দূরে থাকতে হবে, বরং পারমাণবিক অস্ত্র হ্রাসের জন্য তাদের শক্ত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। ইউরোপের পারমাণবিক বিনিময়ের প্রস্তাবকরা নির্ভর করছেন অঙ্কের হিসেব আর কৌশলগত বাস্তবতার উপর। রাশিয়ার পারমাণবিক অস্ত্রাগারে ৫,৫৮০টি ওয়্যারহেড আছে হাইপারসনিক আভাগার্ড গ্লাইড মিসাইল আর সারমাট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম। অন্যদিকে ব্রিটেন আর ফ্রান্স দুই দেশের সম্মিলিতভাবে রয়েছে ৫১৫টি ওয়্যারহেড। এই ভারসাম্যহীনতা শুধু সংখ্যার দিক থেকে নয়, পার্থক্য নীতিগত জায়গাতেও আছে। মস্কো এসকেলেট টু ডিএসকেলেট কৌশল অনুসরণ করে। এই কৌশলের মূল বিষয় হল সীমিত পরিসরে নিয়ন্ত্রিত মাত্রায় সামরিক তৎপরতা বাড়ানো, যাতে প্রতিপক্ষকে ছাড় দিতে বাধ্য করা যায়। ফ্রান্স আর ব্রিটেনের পারমাণবিক অস্ত্রগুলো ন্যূনতম প্রতিরোধের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। মস্কোর এই নীতি তারা মোকাবেলা করতে পারবে না। ইউরোপীয়দের এখন তহবিল বা প্রযুক্তিগত সক্ষমতা কোনোটাই নেই যেটা দিয়ে তারা অস্ত্র ভাণ্ডার আধুনিকায়নের উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। জার্মানির ৯০.৬ মিলিয়ন ইউরো সামরিক বাজেট অদক্ষতার কারণে ঠিকমতো কাজে লাগানো যাচ্ছে না। তাদের সামরিক বাহিনীর মাত্র ৫০% সরঞ্জাম ন্যাটোর স্ট্যান্ডার্ড মেটাতে পারে। অন্যদিকে ফ্রান্স আর ব্রিটেনের কনভেনশনাল বাহিনীর শক্তি বাড়ানোর সক্ষমতা, বৈশ্বিক নজরদারি নেটওয়ার্ক, গোয়েন্দা সক্ষমতা, এমনকি পূর্ণাঙ্গ পারমাণবিক ত্রিমুখ সক্ষমতার কোনোটাই নেই। এমনকি ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যে ৮০০ বিলিয়ন ইউরো তহবিল ঘোষণা দিয়েছে, তার প্রতিটি ইউরো ও সেন্টও যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে খরচ করা হয়, তারপরও নির্ভরযোগ্য প্রতিরোধের জন্য দরকারি উৎপাদন কমপ্লেক্স গড়ে তুলতে কয়েক দশক লেগে যাবে। ন্যাটোর পারমাণবিক জোটের মধ্যে যে সমন্বিত কমান্ড কাঠামো রয়েছে, সেই কাঠামো না থাকলে এই মডেল ইউরোপের মধ্যে
কাজ করবে না। তাছাড়া আধুনিক যুদ্ধের যে হাইব্রিড হুমকি সেটা মোকাবেলা করতেও তারা ব্যর্থ হবে। তার চেয়ে বড় কথা, এক পক্ষের উপর নির্ভরতা বাদ দিয়ে আরেক পক্ষের উপর নির্ভর করলে কোনো কিছু সমাধান হবে না। প্রস্তাবের সমর্থকরা দাবি করেছেন পারমাণবিক বিনিময়ে সুরক্ষা পাওয়া যাবে, কিন্তু বাস্তবতা হলো এতে কৌশলগত স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ফ্রান্স বা ব্রিটেনের কেউই তাদের পারমাণবিক অস্ত্রের উপর নিয়ন্ত্রণ ত্যাগ করে সেগুলো ইউরোপীয় ইউনিয়নের হাতে তুলে দেবে না। এর অর্থ হলো পারমাণবিক অস্ত্র ভাগাভাগির চুক্তিতে যোগ দিলেও ফরাসি ব্রিটিশ ওয়ারহাউসের উপর জার্মানি বা ইউরোপের অন্য দেশগুলোর সত্যিকারের কোনো কর্তৃত্ব থাকবে না। এই ধরনের অর্থহীন প্রতিরোধ, যেখানে আনুষ্ঠানিকতা ছাড়া অন্য কোনো কার্যকারিতা নেই, সেটা বরং ওয়াশিংটনের আরও বিরক্তির কারণ হবে। ট্রাম্প এরই মধ্যে স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রের কোনো কৌশলগত স্বার্থ না থাকলে মিত্রদের পরিত্যাগ করার ব্যাপারে তার কোনো দ্বিধা থাকবে না। তিনি সম্প্রতি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দিয়েছেন। সামরিক ব্যয়ের ক্ষেত্রেও তিনি ভারসাম্যের শর্ত দিয়েছেন, যেটা ন্যাটোর ভিত্তি নড়বড়ে করে দিয়েছে। যে অভিন্ন উদ্দেশ্য নিয়ে ন্যাটো এতদিন দাঁড়িয়েছিল, সেটাই এখন ধসে পড়ার উপক্রম হয়েছে। বিশেষজ্ঞরা যেমনটা বলছেন, ট্রাম্প তার পররাষ্ট্রনীতি থেকে পরোপকারের বিষয়টি পুরোপুরি ছেড়ে ফেলেছেন। ইউরোপীয় পারমাণবিক ককাস গড়ে উঠলে আতঙ্ক বাড়বে। ট্রাম্প যে বিনিময় নির্ভর বিশ্ব ব্যবস্থা চাচ্ছেন, সেটার বৈধতাই তখন আরও বাড়বে এবং ন্যাটোর ঐক্য আরও বিনষ্ট হবে। ইউরোপীয় পারমাণবিক ক্লাব গড়ে উঠলে বিভাজন গভীর হবে। রাশিয়া ও চীনের মতো দেশগুলো আরও সাহসী হবে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি, টেকসই অর্থনৈতিক উৎপাদন এবং জ্বালানি স্বনির্ভরতার মতো যে জরুরি খাতগুলো একবিংশ শতকে শক্তির মূল উপাদান, সেই সব জরুরি খাতের সম্পদ অন্যদিকে ব্যয় হয়ে যাবে। অর্থনৈতিক কারণগুলো এই প্রস্তাবের অন্তঃসার শূন্যতাকে আরও বড় করে তুলেছে। ইউরোপের সীমিত সম্পদের ভেতর থেকে বহু বিলিয়ন ইউরো এই অপ্রয়োজনীয় ওয়ারহেডের পেছনে ব্যয় করার অর্থ হল প্রচলিত সক্ষমতার প্রয়োজনীয় ঘাটতিগুলোকে অবহেলা করা। এটাকে আর যাই হোক রাষ্ট্র পরিচালনা বলে না, এটা হলো ক্ষমতার অপচর্চা। পারমাণবিক অস্ত্র ভাগাভাগিতে ইউরোপীয় ইউনিয়নের কোনো অর্জন হবে না, বরং তাদেরকে অস্ত্র নিয়ন্ত্রণ ও মধ্যস্থতার দিকে মনোযোগ দিতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই মার্কিন রাশিয়া কৌশলগত সংলাপের প্রক্রিয়া ভেঙে পড়েছে। গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণের ফ্রেমওয়ার্কও অকার্যকর হয়ে গেছে। নতুন যে স্টার্ট চুক্তি হয়েছে, সেই চুক্তিতে রাশিয়া আর যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েনের সংখ্যা ১,৫৫০টির মধ্যে সীমিত রাখা হয়েছে। এখন পর্যন্ত এই চুক্তি দ্বিপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ স্তম্ভ হিসেবে টিকে আছে। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এই আদলে আরেকটি চুক্তি না হলে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো এমন একটা পরিস্থিতি তৈরি হবে, যেখানে বিশ্বের পারমাণবিক পরাশক্তিগুলোর সামনে অস্ত্র মোতায়েনের কোনো সীমানা থাকবে না। এই পরিস্থিতি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নতুন করে উস্কে দিতে পারে। ইউরোপের সুযোগটা ঠিক এখানেই। ইউরোপীয়দের পারমাণবিক ছাতার নিচে টেনে না এনে তারা পারমাণবিক অস্ত্রমুক্তকরণ সংলাপ নতুন করে চাঙ্গা করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য অস্ট্রিয়া এর আগে পশ্চিমা আর ইরানের মধ্যে পারমাণবিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২০ সালের যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনাতেও ভূমিকা ছিল তাদের। এই অভিজ্ঞতার কারণে পারমাণবিক ঝুঁকি হ্রাস ইস্যুতে আলোচনার জন্য আদর্শ জায়গা হতে পারে অস্ট্রিয়া, বিশেষ করে ওয়াশিংটন, যেখানে মস্কোর সাথে সংলাপ নবায়নে আগ্রহী হয়েছে। পারমাণবিক অস্ত্র হ্রাস ইস্যুতে নেতৃত্ব দেওয়ার অর্থ হল নিরাপত্তা নীতি আরও গভীরভাবে উপলব্ধি করা। এর ঠিক বিপরীতে রয়েছে পারমাণবিক প্রতিরোধ গড়ার চেষ্টা, যেটা আসলে কার্যত অসম্ভব। কিছু সমালোচক বলে থাকেন, রাশিয়ার সাথে আলোচনা করতে যাওয়া মানে আগ্রাসন ডেকে আনা। কিন্তু ইতিহাস বলে, সবার স্বার্থ যখন অভিন্ন হয়ে যায়,
তখন এমনকি চরম তিক্ত প্রতিপক্ষকেও সহযোগিতায় রাজি করানো যায়। ৮০ দশকের শুরুর দিকে সোভিয়েত রাশিয়া আর যুক্তরাষ্ট্রের মধ্যে বহু বছরের বিদ্যমান উত্তেজনার পর ১৯৮৭ সালে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি চূড়ান্ত হয়েছিল। এই চুক্তির ফলে ২,৬৯২টি মিসাইল ধ্বংস করা হয়েছিল। এই চুক্তি সফল হওয়ার কারণ এটা নয় যে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আর সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ একে অন্যকে বিশ্বাস করেছিলেন। এর কারণ হলো মিসাইল ধ্বংসের মাধ্যমে দুই পক্ষেরই বিপুল পরিমাণ অর্থ রক্ষা পেয়েছে। চুক্তি না হলে অস্ত্র প্রতিযোগিতা জারি রাখত এবং মিসাইল রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে এই বিপুল অর্থ ব্যয় করতে হতো। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অর্থনীতি এখন হোঁচট খেয়ে চলেছে। অন্যদিকে ট্রাম্পও যুক্তরাষ্ট্রের ব্যয় কমাতে আগ্রহী। এখনই আরেকটি অস্ত্রহ্রাস চুক্তির উপযুক্ত সময়। এটা সম্ভব হবে যদি চুক্তিটাকে আদর্শের জায়গা থেকে না দেখে আর্থিক বাস্তবতার জায়গা থেকে দেখা হয়। ইউরোপ এখানে চুক্তিতে মধ্যস্থতা করতে পারে, যেটা সব পক্ষের অর্থ বাঁচাবে আর মানব সভ্যতাকে টিকিয়ে রাখবে। ট্রাম্প প্রথম মেয়াদে পারমাণবিক ইস্যুতে যে জুয়া খেলেছেন সেটা অস্ত্র প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে, জোটকে দুর্বল করেছে এবং প্রতিপক্ষকে শক্তিশালী করেছে। এখান থেকে জরুরি শিক্ষা নেওয়ার আছে। তার দ্বিতীয় মেয়াদে ডুমসডে ক্লক বা মহাপ্রলয় ঘড়ি উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার একটা সুযোগ এসেছে। ইউরোপের সামনে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। তারা শীতল যুদ্ধের মানসিকতায় আটকে থাকতে পারে, যেটা হয়তো এই গ্রহকে পুড়িয়ে দেবে, অথবা তারা এমন একটা নিরাপত্তা মডেলের পথ দেখাতে পারে যেখানে বড় পরাশক্তিগুলোর অহংবোধের উপরে এই গ্রহের অস্তিত্বকে অগ্রাধিকার দেওয়া হবে। তারা যে সিদ্ধান্ত নেবে সেটা শুধু ইউরোপের নয়, বরং পুরো মানব সভ্যতার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।